অনেক টাকা, এই টাকার কোনো মূল্য নাই টাকা যদি আপনি খরচ না করেন। বুঝলেন নি? টাকা যদি খরচ না করেন সেটা কাগজ ছাড়া কিচ্ছু না, কারণ আপনি তো অমর না, আপনি সারা জীবন বেঁচে থাকবেন না। আপনার মৃত্যুর সাথে সাথে সবকিছু তো আপনাকে ফেলে যেতে হবে, তাই না? তাহলে আপনার টাকাকে আপনার খরচ করতে হবে। খরচ করবেন কিসের জন্য? নিজের জন্য, নিজের পরিবারের জন্য, প্রতিবেশীর জন্য, সমাজের জন্য, তারপর দেশের জন্য, তারপরে পৃথিবীর জন্য। ঠিক তো? আমরা যদি ধরেন ওই যে একটা হাদিস আছে না, যে একটা মানুষ খুব নামাজ কালাম পড়ে, খুব ইবাদত বন্দি করে, কিন্তু তার দেখা যাচ্ছে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না, খোঁজ খবর নেয় না। একটা মানুষ এরকম নামাজ কালাম ওরকম ইবাদত বন্দি করে না, কিন্তু প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক। কে বেশি উত্তম বলেন? যার হচ্ছে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো। কেন জানেন? কারণটা হচ্ছে সৃষ্টিকর্তা তো আপনার মনের কথা জানে। সৃষ্টিকর্তা আপনার মাথার টুকটুকি দেখবে না, সৃষ্টিকর্তা আপনার নামাজ পড়তে যাচ্ছেন সেটা দেখবে না, কারণ সে আপনার মনের কথাটা হচ্ছে জানে। আপনি অন্য মানুষের জন্য কতটা সহানুভূতিশীল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? সেই ক্ষেত্রে আপনার যদি এমন হয় আপনার গ্রামে একটা খুব আধুনিক কৃষি খামার আপনি তৈরি করলেন, সেখানে আশেপাশে যারা চাকরি বাকরি করার মতো না ইয়াং ছেলেদেরকে আপনি বা লেবার তাদেরকে চাকরির ব্যবস্থা করলেন, কাজ করছে। আপনার যে কৃষি পণ্য আশেপাশে গ্রামের মানুষের জন্য আপনি তাদেরকে কিছু কিছু দিলেন, তাই না? বড় লাউয়ের ক্ষেত, সব বাড়ি একটা একটা করে লাউ দিয়ে, কয়টা লাউ লাগে পাশে, কয়টা গ্রাম, কয়টা মানুষ থাকে? 20টা 50টা বাড়ি, তার তো বেশি তো না। আপনি দিলেন, এই যে আপনার একটা সম্প্রীতি, এই যে একটা ভালো লাগে, এই যে আত্মতৃপ্তি। আপনার মানি ব্যাগ ভর্তি টাকা, এই মানি ব্যাগ ভর্তি টাকা আপনাকে কোনো আত্মতৃপ্তি দিবে না, কিন্তু আপনি 20 টাকা যাওয়ার সময় একজন ফকিরকে দেন, আপনার এই 20 টাকার জন্য কিয়ামতের সময় কি হবে, বেহেশতে কি হবে সেসব হিসাব করা দরকার নেই। আপনি এট প্রেজেন্ট যে হচ্ছে আনন্দ পাবেন, এটার মূল্য নেই। এটা বিশ্বাস করেন? হচ্ছে ভাই, আপনি যে কৃষি উদ্যোক্তা হতে চান, এটা একটা ভালো কাজ করছেন, ইটস এ ভেরি গুড ডিসিশন। আমার চাকরি বাকরি না থাকলে আমি সেটাই করবো, সে যে দেশে থাকি না কেন। আমাদের তো টেনশন এখানে যে আমরা বড় কাউকে কৃষি উদ্যোক্তা হতে দিচ্ছি না, খালি দিচ্ছি আমাদের মতো এইগুলোকে না। বড় 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 কৃষি উদ্যোক্তা আছে, হ্যাঁ, বড় বড় কৃষি উদ্যোক্তা আসলে আছে, তাদেরকে হচ্ছে হয়তো আপনি ই করতে পারছেন না, কি বলে, কানেক্ট করতে পারছেন না, ট্রেস করতে পারছেন না। তবে কৃষি উদ্যোক্তা আছে, অনেক বড় বড় ফার্ম আছে, ভিতরে ভিতরে অনেক কাজ হয়েছে, বুঝছেন? এখন আমাদের কি করণীয়? ধরেন আমিও হচ্ছে আপনাদের মতো একজন, হ্যাঁ, আমিও কৃষি উদ্যোক্তা হতে চাই। আপনি সবসময় যে কোনো কিছুতে আপনি সেই জায়গাতে নিজেকে চিন্তা করবেন। যেমন বলে না যে হচ্ছে কাউকে খাওয়াতে হলে তুমি যেটা পছন্দ করো সেই খাবার খাওয়াও। কাউকে কোনো গিফট দিবেন, আপনার যেটা পছন্দ, আপনার পছন্দ মতো হচ্ছে গিফট দেবেন, যেটা আপনি পড়তেন কিনা। সবচেয়ে ভালো বলে খারাপ বলে কোনো কথা নাই, দামি কম দামি বলে কোনো কথা নাই, ওইটা আপনি পড়তেন কিনা। তারপরে কি, এটা বললাম এই জন্য যে ধরেন আমরা চিন্তা করি যে আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার চাওয়াটা কি, আমি কি চাই। ধরেন আমি একটা চাকরি করি, সরকারি চাকরি তো মানুষ ছাড়ে না সহজে, সরকারি চাকরি সুখের চাকরি, যদিও আমাদের খুব অনেক পরিশ্রম করতে হয়। তো হচ্ছে ধরেন আমি একটা চাকরি করি, বেসরকারি চাকরি, আমি চিন্তা করছি মোটামুটি বেতন পাই। আমি ভাবছি যে চাকরি তো হচ্ছে মানে কি সার্ভিস প্রোভাইডার, তাই না? আমি সার্ভিস দিচ্ছি, আমি কাজ করছি, তার বিনিময়ে আমাকে একটা বেতন দেওয়া হয়। যদি আমরা বেসরকারি চিন্তা করি, আপনাকে যদি 50,000 টাকা বেতন দেয়, আপনাকে দিয়ে অবশ্যই সে 2 লাখ টাকা 3 লাখ টাকা কোম্পানি আর্ন করবেই। সেই আর্ন করে আপনার কাজে সেই উপার্জন থেকে আপনাকে একটা বেতন দেয়, তাই না? 2 লাখ কম বললেন, মিনিমাম 8 থেকে 10 লাখ। হ্যাঁ ঠিক আছে, আমি কম করে ধরলাম। এখন
যদি তাই হয় মানে কি আপনি তার প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি কাজের বিনিময়ে টাকা নেন, এটা ভালো কাজ। আপনি চিন্তা করলেন যে আমি আসলে অন্যের প্রতিষ্ঠানে এভাবে কাজ করব না, তাহলে কি করা যায়? সহজ, কৃষিতে ঢোকা সহজ, করা কঠিন, ঢোকাটা সহজ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ধরেন আমিও তাই, ওরকম আমি একটা চাকরি করি, বেতন পাই, ধরেন 50,000 হোক 1 লাখ টাকা হোক, আমি বেতন পাই, আমার সংসার চলে। আমি এখন ভাবছি যে ট্রেনিং শিডিউল দিচ্ছে, দেখলাম ভিডিও, মনে করলাম ট্রেনিং করে আসি, দেখি কি করাই, ফ্রি ট্রেনিং করে আমার কাছে মনে হলো যে 3 দিনের ট্রেনিং এ খুব বেশি শেখার কোনো সুযোগ হলো না। কিছু বড় বড় মানুষ এসে অনেক কথাবার্তা বললো, শুনলাম, অনেকগুলোই মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনেন, চিন্তা করলাম 3 দিনের ট্রেনিং করতে আসলাম, কি বললো অর্ধেকও বুঝি না, টেকনিক্যাল বিষয় বললো, সব বিভিন্ন গল্প টল্প করলো। যারা রিসোর্স পারসন তারা এমন সব কথাবার্তা বললো যে তারা বুঝালো যে তারা অনেক বড় কিছু, বিশাল বড় বড় মানুষ, এগুলো বুঝলাম। কিন্তু এর ভিতরে একটা জিনিস বুঝলাম, সেটা হলো যে আমার ভাবনার কিছু চেঞ্জ হলো। আমার মনে হলো যে না, এটা কৃষি কাজটাকে আমরা একটা একদম কমার্শিয়াল ভাবে কৃষি নিয়ে ভাবতে পারি। এই যে মোটিভেশন, ধরুন আমি ট্রেনিং করছি, এই ট্রেনিং থেকে আমার অর্জন হলো, এই মোটিভেশনটা আমি পেলাম। সাথে কি পেলাম? আমার প্রায় 40-45 জন বন্ধু হলো, তাই তো? একসাথে ট্রেনিং গুলোতে একটা ফ্রেন্ডশিপ হয়, 40-50 জন বন্ধু হলো, যারা বিভিন্ন জেলার, একজন পঞ্চগড়, একজন ঠাকুরগাঁও, একজন সিলেট, একজন দেখা যাচ্ছে ভোলা, তাই না? এইটা একটা অনন্য পাওয়া, একটা বিশাল পাওয়া, যে আপনি দূরের একজন মানুষ পেলেন যার গোল সেম, লক্ষ্য উদ্দেশ্য সেম, যে আমরা কৃষি নিয়ে কাজ করতে চাই। ওকে, এখান থেকে পেলাম। এখন আমি তাহলে চাকরি ছেড়ে কৃষিকাজে যুক্ত হয়ে যায় নাকি? আমি সেটা করবো না। আমার আর্নিং সোর্সটাকে আমি বন্ধ করবো না তো, ঠিক আছে? অল্টারনেট কোনো আর্নিং সোর্স আমার না আসা পর্যন্ত আমি প্রেজেন্ট যে আর্নিং সোর্স সেটা বন্ধ করবো না। এখন চাকরি যদি আমার চলে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি করবো না। আমি করবো কি? আমি ভাবলাম যে আমার এলাকায়, অন্যের এলাকায় কিছু করবো না, আমি অন্তত করবো না। আমি যে নোয়াখালী যে সুবর্ণচরে জমি পাইছি খুব কম দামে, ওখানে যে কোনো কিছু করবো না, কারণ কালচার ভিন্ন, পরিবেশ ভিন্ন, অপরিচিত মানুষ, ঠিক আছে? আমি আমার এলাকা বা আমার এলাকার আশেপাশে এমন কিছু করব যেখানে আমার নিজস্ব কন্ট্রোল আছে, অথবা আমি একা নাও করতে পারি। একা মানুষ তো ডিসিশন না একটু কঠিন। আমি হয়তো আমার মতো 2-1 ফ্রেন্ড আমি নেব পার্টনার, যদিও পার্টনারশিপে খুব রিস্ক থাকে, পার্টনারশিপে মনোমালিন্য হয়, জ্ঞানজাম হয়, টাকা পয়সা, বিশ্বাসঘাতকতা, অনেক ইস্যুস তৈরি হয়। তারপরেও আমরা বুঝে শুনে আমরা পার্টনারশিপ নেব, 2-3 জনকে আমরা নিলাম। আমি নেব, আমার কথাটা বলছি, আমার টাকা আছে তাও নেব, তাদের শেয়ার প্রয়োজনে কম, একদম কাগজপত্র করে নেব। সেক্ষেত্রে পার্টনারশিপে নেওয়ার সুবিধা কি? পার্টনারশিপে নেওয়ার সুবিধা আমার রিস্কটাও কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে, প্রফিট শেয়ার হয়ে যাচ্ছে। আমি যেটা লাভ করতাম 100 টাকা, যদি আমি উপার্জন করতাম, ওর 20% গেল, ওর 10% গেল, আমার দেখা গেল 70% বা 40% চলে গেল, আমি পেলাম মাত্র 60% বা 50%, যাই হোক, কিন্তু আমার রিস্কটাও কিন্তু ভাগ হয়ে গেল। এখন সবাই আবার টাকা সমান পরিমাণ দিতে পারবে না, সবার টাকা নাই। আপনার খুব ভালো বন্ধু কিন্তু তার টাকা নাই, কিন্তু শ্রমটাকে আপনি কাজে লাগাতে পারেন। তাকে আপনি একটা কম পার্সেন্ট করে বলে, ঠিক আছে, তো এখানে 10% তুই পাবি, কিন্তু তুই এখানে কাজ কর। এইরকম অনেক মেকানিজম করা সম্ভব। আমরা 3-4 জন মিলে একটা কৃষি খামার করব। এখন করব যে কিছু টাকা পয়সা জোগাড় করছি, ধরেন কয়েক লক্ষ টাকা আছে, এখন জমি তো নাই,
তো জমি কিনে তো করতে পারবো না। অর্থাৎ আমি আমার জমি কেনার টাকা থাকলেও জমি কিনে আমি কোনো ফার্ম করবো না। ঠিক আছে, জমি কিনে আমি ফার্ম করবো না। যেমনটা আমি বলি, আমার তো কোনো ফ্ল্যাট নাই ঢাকা শহরে, আমি ফ্ল্যাট কিনবই না, এটা হচ্ছে আমার ডিসিশন। আমি যখন চৌরানা থেকে কৃষক হিসেবে ঢাকায় আসি, প্রকল্প পরিচালক পিডি হব, সবকিছু ঠিক আছে, আমি চিন্তা করছি পিডি হওয়ার আগে আমার একটা ফ্ল্যাট কেনা দরকার ঢাকায়, যেহেতু আমি থাকতে হবে। কারণ পিডি হওয়ার পর যদি ফ্ল্যাট কিনি, এ বলবে যে প্রকল্পের টাকা চুরি টুরি করে হচ্ছে গাড়ি বাড়ি করে মানে ফ্ল্যাট কিনছে করছে তা করছে। বিলিভ মি, আমি প্রায় 1 মাস ধরে পুরো ঢাকায় খামার বাড়ির আশেপাশে একদম হন্যে হয়ে হচ্ছে, এই এসিটা একটু বন্ধ করতে লাগছে, হন্যে হয়ে হচ্ছে ফ্ল্যাট খুঁজছি। তো যে জিনিস পছন্দ হয় তার দাম শুনে মাথা খারাপ। তো 1.5 কোটি 2 কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাট নাই। অদ্ভুত ব্যাপার, 1.5 কোটি টাকা দামের যে ফ্ল্যাট, আমি যে বাসায় এখন থাকি সেটা ছোট একটা বাসা, তার পাশে একটা ফ্ল্যাট বিক্রি হলো কত, 1,60,00,000 না 65,00,000 টাকা বিক্রি হলো, মানে ওইটা একই দামের এরকম হবে, মানে 1.5 কোটি টাকা তার দাম। সেখানে ভাড়া হচ্ছে 28,000 টাকা, মানে 30,000 টাকা। আমি 1.5 কোটি টাকাতে একটা জিনিস আপনি কিনছেন, আপনি সেখান থেকে রিটার্ন পাচ্ছেন মাত্র 30,000 টাকা। এটা অ্যাবসার্ড, এটা পৃথিবীর কোনো ফিনান্সিয়াল সিস্টেমে এটা হয় না, এটা হতেই পারে না। ওই 1.5 কোটি টাকা যদি আপনি ব্যাংকে এমনি হচ্ছে রাখেন, তাও তো আপনি হচ্ছে ওই 1,20,25,000 টাকা হচ্ছে আপনি কি পাবেন, ইন্টারেস্ট টাকার ফ্লো হিসাবে হচ্ছে আপনি পাবেন। এটা একটা মানে ফুল লস প্রজেক্ট। ফ্ল্যাট কিনে এবং দিন যত যাবে ডিপ্রিসিয়েশন, আপনি কস্ট হিসাব করেন, আপনি বলবেন আমার ফ্ল্যাটের দাম তো বাড়ে। আরে ফ্ল্যাটের দাম বাড়ে কি, আপনার ইনফ্লেশন, আপনার রেট আপনার চিন্তা করতে হবে, টাকার দাম কমছে কি বাড়ছে সেটা চিন্তা করতে হবে। টাকার ভ্যালু, এই যে মনে হয় না যে ওরে এখন যদি আপনি শুনেন যে 50 লাখ টাকায় এই রূপ ফ্ল্যাট আগে পাওয়া গেছে, তখন কিনিনি কত ভালো ছিল। আরে ভাই তখন 50 লাখ টাকা আপনার ছিল না। আপনি এখন যা পাচ্ছেন, 50,000 টাকায় ল্যাপটপ, সবচেয়ে ভালো ল্যাপটপটা দেখেন 50,000 টাকায় হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে আপনি 2 লাখ টাকা দিয়ে হচ্ছে কিনতেছেন। আপনি তখন বলতেন যে 50,000 টাকা দিয়ে কত ভালো জিনিস পাইছি। আসলে না, টাকার মান চেঞ্জ হয়ে গেছে, টাকার ভ্যালু এই হয়ে গেছে। আর আমি যে গরিব তখনও ছিলাম, এখনো আছি, ঠিক আছে। ওই লাইফ বয় সাবান দিয়ে তখনও গোসল করি, এখনো লাইফ বয় সাবান দিয়ে গোসল করি, বিষয়টা ওরকমই আছে। তো এইসব ভাবনা এসে করবেন না। আপনার টাকা থাকলেও, কাজের কথা চলে আসে, টাকা থাকলেও আমি জমি কিনে ফার্ম করবো না, আমি সব টাকা জমিতে ইনভেস্ট করবো না। যদিও বাংলাদেশে জমি কেনাটা হচ্ছে সবচেয়ে ভালো বিনিয়োগ, ঠিক আছে, কিন্তু আমি জমি কিনে রেখে দিয়ে মরে যাব, ছেলে মেয়ে সেটা নিয়ে মারামারি করবে, এটা আমরা চাই না। অ্যাক্টিভ রাখতে হবে, ফাংশনাল রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা করতে পারি কি, আমার 10 শতক বা 20 শতক জমি আমি এমন জায়গা কিনবো, তার পাশে আমি লিজ নিতে পারি যদি ফার্ম করি। তাহলে আমরা শুরু করলাম, আমরা 3-4 জন ফ্রেন্ড মিলে আমরা একটা শুরু করলাম। আমরা প্রথমে 10 বিঘা জমি লিজ নেব। হ্যাঁ, 10 বিঘা একটা জমি হচ্ছে লিজ নেব। লিজ মানে ধরলাম বছরে প্রতি বিঘা হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। মোটামুটি 20,000 টাকায় উঁচু জমি হবে। তো উঁচু জমি, পানি বাঁধে না, পুরো সূর্যের আলো পড়ে, এইরকম 10 বিঘা জমি আমরা 20,000 টাকা করে লিজ নিলাম। কত টাকা হয় তাহলে? 2 লাখ টাকাতে লিজ নেব। কত দিনের জন্য লিজ নেব বলেন তো? না, 5 থেকে 10 বছর। এখন অধিক সময়ের লিজ আপনি পাবেন না, চেয়ে লাভ নাই। আপনি যেটা পাবেন, আপনি হয়তো 5 ইয়ার্সের জন্য পাবেন, পরে রিনিউ করতে পারবেন। আপনি খোঁজ খবর নেবেন যে ওটা আবার কত টাকায় সে বিক্রি করে না দেয়। দেখেছেন এমন জায়গায় এখন পড়ে আছে, কদিন পর বিক্রি করে দেবে, হবে না। কমপক্ষে 5 বছরের জন্য হচ্ছে আপনাকে লিজ নিতে হবে। সে আপন চাচা হোক, আত্মীয় হোক, বা আপনি নিয়ে কোনো সমস্যা না হতে পড়েই থাকে, কোনো কথা নাই। প্রজেক্ট শুরু করতে হলে আপনি অবশ্যই
5 বছরের জন্য, 4-5 বছরের জন্য আপনি হচ্ছে লিজ নেবেন, এবং এমন ভাবে ধরে রাখবেন যে পরে যেন মেয়াদ বাড়াতে পারে। লিজ যে আমি নিব সেটা স্ট্যাম্পে লেখা হবে, চুক্তি। স্ট্যাম্পের চুক্তির কোনো দাম নাই যদি না সেটা রেজিস্ট্রি করেন, মাইন্ড ইট। ঠিক আছে, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে যে আমি আপনার কাছে একটা লিজ নিলাম। সে মনে করতে পারে রেজিস্ট্রি অফিসে যাবো, জমি জমি লিখে না যায়। আপনি তাকে বুঝাবেন এটা আপনার জন্য নিরাপদ, কারণ আমি যখন বাগান টাগান করবো, পরে আমি হই বা আমার কোনো বন্ধু যদি বলে দেয় এই জমি আমার, তখন আপনি এটা দেখাতে পারবেন যে রেজিস্ট্রি করা, তাকে আমি 5 বছরের জন্য লিজ দিচ্ছি। গ্রহীতা দাতা উভয়ের জন্যই এটা নিরাপদ। ওই স্ট্যাম্পে সই যা লিখলাম ওইগুলোর কোনো মূল্য নাই, আপনি আইনি কোনো সহায়তা পাবেন না। বিয়ে যদি রেজিস্ট্রি না হয়, ওই ইসের টাকা পয়সার হিসাব নিকাশ কোনো কিছু কিন্তু করতে আইনগতভাবে পাবে না, এমনি পাবে। তো আমি 10 বিঘা জমি লিজ নিলাম। লিজ নেওয়ার পরে এখন আমি কি করতে পারি, এটা আমার একটা প্ল্যানিং। আপনি মনে রাখেন যে হচ্ছে যে কোনো বিষয়ের একটা সুন্দর প্ল্যানিং হচ্ছে সেটা অর্ধেক সম্পূর্ণ হওয়ার মতো, নাকি? গুড প্ল্যানিং এটাকে হাফ ডান, মানে কমপ্লিট সাকসেসফুলি, এই ধরনের হিসাব করা হয়। তাহলে আমাদের একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান করব? কি প্ল্যান করব বলেন? প্ল্যানিং কাকে বলে? কিভাবে প্ল্যান করব বলেন, একজন বলেন, যে কোনো একজন বলেন তো কি প্ল্যান করবেন, এই পর্যায়ে আপনি কি প্ল্যান করবেন বলেন। জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারি, খুব সুন্দর সুন্দর কথা আসবে। জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারি, আমার ভ্যালু ফর মানি, তারপরে হচ্ছে আমি যেন ভালো কিছু করতে পারি যেখানে লাভজনক হতে পারে, তাই না? এখন হচ্ছে আমরা যেটা করব, একদম খাতা কলম নিয়ে বসবো। আপনাদের না, আমরা প্ল্যানিং করবো। খাতা কলম বসে আমরা খাতা কলম নিয়ে বসবো। মনে রেখেন খাতা কলম খুব গুরুত্বপূর্ণ। মুখে বলা আর লেখা পার্থক্য আছে। আমরা যখন লিখি, প্রত্যেকটা একটা শব্দ লিখি, পরের শব্দ আমার ব্রেন ক্যাচ করে মনে করে। যে কোনো প্ল্যানিং, যে কোনো কিছু করলে হচ্ছে ব্রেন কাজ করে। সেজন্য হচ্ছে আগেকার সময় যে চিঠি লিখতো না, লাভেটালে প্রেমপত্র লিখতো না, হ্যাঁ, হ্যালো, সময় লাগবে না, আমি হচ্ছে চলে আসবো। আমি 10 মিনিট ক্লাস নেব, 10 মিনিট ক্লাসের পরে 5:45 আমি হচ্ছে 7টার মধ্যেই থাকবো, বাই 7। আচ্ছা, সরি, কি বলছে? আমরা হচ্ছে বসতে হবে। বসতে, কারণ ধরেন আপনি একটা গান গাচ্ছেন, গানের এমনি আপনি সে জানেন না, কিন্তু গান গাওয়া শুরু করেন দেখেন পরের অন্তর এমনি মনে হয়, তাই না? তো ব্রেন হচ্ছে আমাদের এমন, আমরা যখন লিখি তখন পরে কিন্তু কি করবেন, অটোমেটিক আপনার ব্রেন হচ্ছে কাজ করে, যেটা এমনিতে কম্পিউটার লিখতে হবে না, খাতা কলমে লিখতে হবে। আপনার বিভিন্ন গোয়েন্দা মুভি দেখছেন না, বা সেনাবাহিনীর, বা হচ্ছে খুব ক্রাইম সাসপেন্স এই ধরনের মুভি দেখছেন না, সব ম্যাপ ট্যাপ বের করে এখানে দাগায়, এখানে টান দেয়, যাকে মারবে তার ছবি টাঙায় রেখে এরকম ক্রস চিহ্ন করে, এরপরে দেখা যায় এরপরে হচ্ছে সে, দেখছেন তো? শুনেন, এগুলোর কিন্তু কারণ আছে। এগুলোর কারণ হচ্ছে আপনার কনসেন্ট্রেশন একদম ওর পরে। ছবি দেখছেন, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি দেখে নেবো, হ্যাঁ, এটা আমার করতেই হবে। আপনার কনফিডেন্স হচ্ছে বাড়াবে আপনার লেখা বা আপনার এই কিছু। ওকে, অর্থাৎ আমরা সবকিছু রিটেন হবে, লিখিত হবে।
খাতা কলম থাকবে, আপনার একটা ডায়েরি থাকবে। এখন তো সব ডায়েরি ভুলে গেছে, মোবাইলে সবকিছু মানুষ করে, কিন্তু রিটেন থাকবে, আপনি লিখে রাখবেন। আর আপনার ব্রেন এমন না যে আপনি অনেকদিন পরে অটোমেটিক সেটা মনে রাখতে পারবেন, তা না। আচ্ছা, আমরা লিখবো, 3-4 জন মিলে বসলাম যে আমরা কি করতে পারি। 10 বিঘা জমি, খুব সুন্দর জমি পাইছি, একদম সূর্যের আলো পড়ে, উঁচু জমি, ফল করা যাবে, সবজি করা যাবে, এরকম জমি। এবং আমরা অবশ্যই মাঠ ফসল করব না, ধান করব না, ভুট্টা করব না, এগুলো করব না। কেন করব না? কারণ আপনি কৃষি উদ্যোক্তা, আপনি এমন জিনিস করতে চান আপনার প্রফিটটা যেন বেশি আসে। আপনি এমন জিনিস করতে চান আপনার কষ্ট কম হবে কিন্তু প্রফিট বেশি হয়। আমরা হর্টিকালচারাল ক্রপস করব, উদ্যান ফসল করব, ঠিক আছে? তো উদ্যান ফসল কোনগুলো? সবজি, ফল, ফুল, স্পাইসিস, মশলা, তাই তো? এই সব হচ্ছে হর্টিকালচারাল ক্রপস। আপনার কিন্তু হর্টিকালচার সেন্টারে আসছেন, হর্টিকালচার প্রজেক্টে ট্রেনিং আসে, সেজন্য দেখেন ধান, গম, ভুট্টার কোনো কথা নেই, ঠিক আছে? আমরা ওইগুলো করব। এখন কি করব? 10 বিঘা জমি তো কম না, ঠিক আছে? আমরা করব কি? ফুলের গাছ লাগাবো, ফলের গাছ। ও, তার আগে ঠিক করবো যে আমার কত টাকা ইনভেস্ট, অবশ্য প্ল্যানিং করে ইনভেস্ট বের করতে হবে। আমার কত টাকা লাগতে পারে এটা আন্দাজে টাকা ধরে রাখলে তো হবে না। আমার ইনিশিয়াল হচ্ছে ইনভেস্ট কত লাগবে, অপারেশনাল কস্ট কত লাগবে, সবকিছু হিসাব করে আপনি চিন্তা করলেন যে আমার যদি হচ্ছে 10 লাখ টাকা থাকে, কোনোভাবে যদি জোগাড় করতে পারি, এই 10 বিঘা জমিকে আমি এটা ফার্মে পরিণত করে ফেলতে পারি, ঠিক আছে? আমরা কি করব? বাউন্ডারি তো দিতে হবে, তাই না? আমি ইট ভাটা পরিচিত, ইট দিয়ে বাউন্ডারি দেবো, তাহলে এখন নেট পাওয়া যায়, একটার সাথে একটা নেট করে না, আমরা খুঁটি দেবো, খুঁটি। আমি কিন্তু আমার ফার্মের কথা বলছি, আমি কি করবো? হ্যাঁ, খুঁটি দেবো। ড্রাগন ফলের যে খুঁটি আছে না চারপাশ, গোল খুঁটি দেবো না, সিমেন্টের খুঁটি দেবো, ওই চারটা তল আর কি, হ্যাঁ, ওই খুঁটি দেবো। খুঁটি দিয়ে তার বাইরের দিক দিয়ে নেট দিয়ে হচ্ছে আমি বেড়া দিলাম। এরিয়া আমার এরিয়া হচ্ছে আমার কভার করে ফেললাম। এখন চিন্তা করলাম যে খুঁটি যখন দিলাম, তাহলে খুঁটি এমনি ফেলে রাখবো কেন? ওই খুঁটি এই পাশে আমি ড্রাগন লাগাই দেবো, ছোট ছোট, বাইরের দিকে না, এই পাশে ড্রাগন লাগাবো। ড্রাগন বড় হয়ে উপর থেকে এই পাশে থাকবে, আমার এরিয়ার বাইরে দেবো না। এখন নেট ফাঁকা ফাঁকা শব্দ দেখে ফেলবে ভিতরে, আমি এটা বেড়াও লাগবে, স্ট্রং নেট তো থাকবে না। দেশি কুল আছে না, দেশি কুল, আটি বড়ই যেটা বলে, টক খাওয়া যায় না, ওই কুলের চারা নিয়ে আসবো। ওই বিসি ফেললে চারা হয়, ওই পাওয়া যায়, চারা নিয়ে এসে সমানে লাগাই দেবো। ওই বড় হয়ে ওর সাথে এমন ভাবে ফেন্স হয়ে যাবে, কেউ ঢুকতে পারবে না। কাটা ফেন্সের সাথে দিলাম, দেওয়ার পরে তার পাশ দিয়ে আমি দেবো লেবু। কারণ লেবু হচ্ছে শেড লাভিং, হালকা ছায়া পছন্দ করে লেবু। ছায়াতে হচ্ছে সাইট্রাস হচ্ছে ছায়াতে, হালকা ছায়াতে ভালো হয়। আমি পাশ দিয়ে দেবো, কারণ আমার পাশে যে বাগান আছে, বড় মেহগনির বাগান, একটু ছায়া আসে, অন্যের জমি একটু গাছপালা হতে থাকবে, আমি লেবু দিয়ে দেবো, তাহলে ডবল প্রোটেকশন হয়ে গেল। লেবু কি দেবো? সেই সিডলেসও দেবো, চায়না থ্রিও দেবো, কাগজি লেবু যেটা আছে অরিজিনাল সুন্দর শরবত খাওয়া যেটা লেবু, সেই লেবু দেবো। যত রকমের লেবু আছে আমি আমার 10 বিঘা তো অনেক জায়গা, ফুটা না হচ্ছে পুরা দিয়ে লেবু লাগাই দিলাম। আমার কিন্তু ড্রাগন আছে, কিন্তু পিলারে কিন্তু ড্রাগন, এটা তো আমি এমনি পাচ্ছি আর কি, ড্রাগন। এইবার আমি কি লাগাবো 10 বিঘায়? আমাকে এটা প্ল্যান করতে হবে। আমি তো ইউটিউব দেখলাম, আর দুনিয়ার ফসল যাই করা যায় তাই লাভ, ঠিক আছে? কোনটা থেকে কোনটা করি, ঠিক আছে? তো ইউটিউবের ভিডিও দেখে
চাষ করলে হবে না। ইউটিউবের ভিডিও দেখে আপনি আইডিয়া নেবেন, ডেফিনেটলি আপনি আইডিয়া নেবেন ইউটিউবের ভিডিও দেখে। কিন্তু আমি চাষ করব কোনটা? আমি চিন্তা করব, মার্কেট অ্যানালাইসিস করব, যে মার্কেটের কোনটা ভ্যালু আছে, খুব দামি জিনিস কিন্তু চলে খুব কম, সেটা আমি করব না, বেশি করব। সূর্য ডিম আম খুব ভালো, এগোতে সাম যেটাকে বলে, খুবই ভালো আম, খুব টেস্টি আম, কিন্তু আমি ওইটার পুরো বাগান করব না, ও মার্কেটে ওইভাবে বিক্রি করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি লাগাতে পারি, আমি 10 শতক 20 শতক লাগাতে পারি, আমি স্পেশাল কিছু আমি বেচবো, আর সেটা আমার ক্যাপাসিটির উপরে। আমি লাগাবো কি? আমি লাগাবো না, স্থানীয় বাজারে চাহিদা আমার চিন্তা করলে হবে না, আপনার ন্যাশনাল মার্কেটে আমার হিসাব করতে হবে। আমি চিন্তা করব সহজে বিক্রয়যোগ্য কিন্তু একটা ভালো ডিমান্ড আছে। মনে রাখেন, এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি লাভজনক চাষ হচ্ছে ড্রাগন ফলের চাষ। ড্রাগনের ধারে কাছেও কেউ নাই, ড্রাগন ফলের চাষের ধারে কাছেও কোনো চাষ নাই। হিসাব করে দেখেন, ওর দাম যদি 100 টাকা কেজিও হয়, তাও তার ধারে কাছে কেউ নাই। বুঝতে পারছেন? এখন প্রাথমিক ইনভেস্টমেন্ট একটু বেশি, খরচ বেশি। আমি চিন্তা করছি ড্রাগন তো আমি রাখবই, ড্রাগন আমি লাগাবো কিছু জায়গায়। না, ড্রাগন আমি খুঁটিতে দিচ্ছি, হ্যাঁ, ওখান থেকে ড্রাগন হবে, কিন্তু আমার তো 10 বিঘা, আমি অ্যাটলিস্ট 1 বিঘা আমি ড্রাগন রাখবো, কারণ ড্রাগনে খুব ক্যাশ ফ্লোটা খুব ভালো। আমি মিশ্র ফলের বাগান করব 10 বিঘা না, আমি 5 বিঘা চিন্তা করলাম, 5 বিঘা হচ্ছে ফলের বাগানের জন্য রাখবো। আমি মিশ্র ফলের বাগান করব, একদিকে ড্রাগন একটু বেশি দেব, তার ভিতরে আমি দেব পেয়ারা। আমার প্রজেক্টে পেয়ারা থাকবে, কারণ পেয়ারা অল্প দিনেই পেয়ারা ধরা শুরু করে এবং ডিমান্ড আছে, রেগুলার বিক্রি করতে পারবো। আমি এমন কোথাও ইনভেস্ট করবো না যে 2 বছরের পর আমার লাভ আসা শুরু হয়, টাকা আসা শুরু হয়। কারণ আমি এখন যে আগ্রহ আছে, আমার 6 মাস পর সে আগ্রহ নাও থাকতে পারে। ছাদ বাগানে যেটা হয়, খুব আগ্রহ নিয়ে ছাদ বাগান টাম রং টং করে ছেলে মেয়ে নিয়ে গাছ, নার্সারিতে যে টাকা আছে গাছপালা কিনে রেখে ছবি টবি তুললাম, বাগানের কাজ শুরু করলাম, ঠিক আছে, আশা করি ভালো কিছু হবে, এই ধরনের ডায়লগ দিয়ে থুয়ে দিলাম। কদিন পর যারা দেখেছে গাছ টাছ মরে, পানি দেওয়া হয় না, সারটার তো পরের কথা, পোকা লেগে সব, এটা আর সম্ভব না। খুব পড়ালেখায় ব্যস্ত ছিলাম, এইখানে ব্যস্ত ছিলাম, নিজেকে বুঝতে বলবো যে সম্ভব না। মানে কি? মানে হচ্ছে আপনি ইনভেস্ট করে 2 বছর পর হচ্ছে আপনার প্রফিট আসবে, সেটা করা যাবে না। আমরা অবশ্যই মিশ্র ফল বাগানে কি রাখবো? পেয়ারা। কি করতে পারি সেটাকে লিস্ট করে দেবো। ড্রাগন করতে পারি, পেয়ারা করতে পারি, পেঁপে না, কলা, পেয়ারা করতে পারি। আমরা হচ্ছে আম করব না, আম গাছ কিছু লাগাবো ওই ইসের জন্য, কি জন্য বলে, ব্যানানা ম্যাঙ্গো লাগাবো, সূর্য ডিম লাগাবো, তারপর আম্রপালি লাগাবো, বিভিন্ন রকমের যে আম আছে না, আমের সিজনে অন্তত মানে অন্যের গাছের দিকে টাকা থাকতে না হয়। কিন্তু কমার্শিয়ালি আম লাগাবো না, কারণ বাংলাদেশে কমার্শিয়ালি আম গাছে আসলে প্রফিটেবল না, এটা একটা লস প্রজেক্ট। আমে কেউ খুব বেশি লাভ করতে পারে না, কারণ যত ভালো আমি হোক 50 টাকা 100 টাকা কেজি ওটা দিয়ে হবে না, ঠিক আছে। সবচেয়ে ভালো আম তো 100 টাকা কেজি হয় সিজনে, সবচেয়ে এই ক্যাটাগরিটা। আম আমি কিছু লাগাবো নিজে খাওয়ার জন্য। আমরা লাগাতে পারি 12 মাসি কাঁঠাল, একটা হিউজ একটা প্রসপেক্ট আছে 12 মাসি কাঁঠাল, কারণ সারা বছর ধরে প্রচুর ধরে। কাঁচা কাঁঠাল বিক্রি করেও সেখান থেকে অনেক বেশি টাকা প্রফিট বের করা পসিবল, পাওয়া যাবে, যাবে না কেন। আর কি লাগাতে পারি? আমরা লাগাবো হলুদ মালটা, সজলের মালটার ভিডিও দেখছেন? আর এই যে এত ভালো, ওর ধারে কাছে কেউ নাই।
বলি ওই না না ওটা টক হলে তো প্রশ্নই আসে না, ওই মালটা টক না, ঠিক আছে? মালটা টক না, কারণ টকের মালটা ধরনই না, ওই বাড়িওয়ান কি টক, ঠিক আছে? এটা তো বাড়িওয়ান প্রথমে তো গবেষণা প্রতিষ্ঠান বাড়িওয়ান বলে দাবি করলো, বললো যে এটা বাড়িওয়ানে রেখে দিলে হলুদ হবে, ঠিক আছে? পরে তার যে একদম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমার পরিচিত, আমি ভাবছি আপনার সাথে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আপনি সামনের বছর বাড়িওয়ান আপনাদের গবেষণার যে গাছ আছে সেই গাছে আপনি রেখে হলুদ করে দেখেন, তাই না? তার তো মাতৃ গাছ আছে যেখান থেকে তারা চারা তৈরি করে, সেখানে আপনি রেখে আপনি হলুদ করে দেখেন, কারণ এটা কোনো ক্যারেক্টারিস্টিকই হচ্ছে ওটা না, শুধু একটা পয়সার মতো একটু চিহ্ন আছে, এটা তো কোনো স্পেশাল ক্যারেক্টার না, কারণ তারা তো সেই পয়সার চিহ্ন তারা দেয় নাই, এবং অসংখ্য মালটা আছে পয়সার চিহ্ন মতো। পরের বছর তাদের হয় নাই, পরের বছর তো স্বীকার করছে, বলছে যে না এটা আসলে অন্য কিছু, আবার গেছে সে সজলের বাগানে গত বছর আগের বছর, যে হচ্ছে এখন বলছে আমাদের চারা দিতে হবে কিছু, আমরা এটা নিয়ে গবেষণা করবো, ও তো দেবে না। পরে আমার সাথে কথা বলা গেছে, আমি বললাম যে আপনি দিতে পারি, আপনাদের ভিডিও করতে হবে, ভিডিও করে স্বীকার করতে হবে যে এটা আসলে বাড়িওয়ান না, কারণ এই জিনিস নিয়ে সে যমুনা টিভির রিপোর্ট থেকে শুরু করে বহুত কাহিনী করছে, ঠিক আছে? পরে তারা ভিডিও করবে, সে ভিডিও আমার কাছে আছে, বলছে না এটা বাড়িওয়ান, আমরা ভাবছিলাম কিন্তু এটা বাড়িওয়ান না, এটা নিয়ে আমরা গবেষণা করবো। পরে ওখান থেকে সায়ন টায়ন নিয়ে তারা গেছে, নতুন কোনো ভ্যারাইটি হয়তো আসবে। হলুদ মালটা অসাধারণ মালটা, এই কোনো কথা নাই, কোনো কথা নাই। হ্যাঁ ইয়েলো মালটা যেটা ওই যে সজলের যে মালটা দেখাচ্ছি না, আচ্ছা এইগুলোর আমি বলি নামকরণ নিয়ে একটা কথা বলি, এই নামকরণ নিয়ে তো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আরে সবজির যে এত ভ্যারাইটি, এত নাম, কে দিছে এই নাম? কে দিছে বলেন? আরে সবজি তো হচ্ছে আপনার প্রায় 90% তো বাইরের সবজি, হ্যাঁ, এর নবাব, শতুপা, একই জিনিস দুই প্রকার নাম দিচ্ছে, হ্যাঁ